বাঙালির বিনোদন এখন হাতের মুঠোয়। ক্লিক ডাউনলোড দ্য অ্যাপ নাও। কুমারী মায়ের সন্তানকে সমাজ মেনে নেয় না, কিন্তু বিধবা মায়ের সন্তানকে সমাজ ঘৃণা করে। হ্যাঁ, আমি তাকে আজও ভালোবাসি, সারা জীবন ভালোবাসবো। তার ভালোবাসার স্মৃতিকে বাঁচিয়ে রাখার জন্যই তো প্রত্যেকের জন্ম দিয়েছিলাম। একটা মানুষের জন্য আমাদের দুজনের প্রার্থনা, দুজনের চোখের জল মিথ্যে হতে পারে না। ঠাকুর নিশ্চয়ই তোমার স্মৃতি সিঁদুর অক্ষয় রাখবেন। এই প্রতীক যেন এক অভাগী মায়ের অনেক দুঃখ, অনেক কষ্ট, অনেক যন্ত্রণা আর অনেক চোখের জলের এক জ্বলন্ত প্রতীক। কিন্তু সমাজের চোখে প্রতীক শুধু প্রতীক নয়, প্রতীক বেজম্মা। বড় লোকের ঘরে জন্ম নিলে হয়তো ব্যাপারটা চাপা পড়ে যেত ঐশ্বর্যের আড়ালে, কিন্তু গরিব সুনন্দা সমাজের মুখ বন্ধ করতে পারেনি। তাই লোকের বাড়িতে ঝিগিরি করে, দোকানে দোকানে ঠোঙা বেচে সুনন্দা প্রতীককে মানুষ করছে। আর সমাজের ব্যঙ্গ বিদ্রুপ সহ্য করেও প্রতীক বেজম্মা বেঁচে আছে অভাগী মায়ের হাত ধরে। বলো, নয় কে 9 9 দুগুণে 18 3 নং 27 আচ্ছা আচ্ছা, এবার বলো 4 নং। এটা বলতে পারলে বড় রসগোল্লা। বলো কেলো, বলো। আমি বলবো মাস্টার মশাই। বলো 4 নং 36, 5 নং 5 নং 45, 6 নং 6 নং 54। সাবাস, তুমি একে দুটো রসগোল্লা তুলে নাও। নাও বলছি, নাও। দাঁড়ান মাস্টার মশাই, বলি আমার বাড়ির ছেলে মেয়েদের খাবার ওটাকে দেবার অধিকার আপনাকে কে দিয়েছে? মানে ও নামটা বলতে পারলো তাই। আপনি যান। রোজ এমনি করে ফোড়ন কাটে বড় মা। ওদের বাপ কাকারা সব জজ বেটার, আর ওরা নামটা বলতে পারে না। আর এই বেজন্মা, যার বাপের ঠিক নেই, কে জানে কোন মধুমাতালের ছেলে, সে কিনা নামটা জানে। বড় মা, ওকে বেজন্মা কেন বলছেন? ওর নাম প্রতীক। আহা হা হা, কানা ছেলের নাম পদ্মলোচন, বেজন্মার নাম আবার প্রতীক। তা বলি, হ্যাঁ বাছা, তুমি কি বেজন্মাদের প্রতীক? এসব কথা কেন বলছেন? কাজ করি, পয়সা দিই। কি বললি? যত বড় মুখ নয় তত বড় কথা। এখন দেখছি তোকে রেখেই আমি ভুল করেছি। একটা নষ্টা মেয়ে মানুষ, অসতী। অসতী? থু, তুই আমার মাকে অসতী বলি না রে। বল, তুই আমাকে অসতী বলি না রে। কি করছিস? মেরে ফেললে। এই বদমাইশ, কেন মারলি ওকে? তুই হয়ে যা। বর্মা, বর্মা, আমি আমি হাত জোর করছি। আমি আমি ওর হয়ে ক্ষমা চাইছি। আমি ওকে কোনোদিন আনবো না। আপনার সামনে আমি কান ধরছি। হ্যাঁ বড় মা, আচ্ছা করে নামতে হবে, কান ধরে উঠবস করাও। আর যাত্রা করতে হবে না, বেরিয়ে যায় এখান থেকে। তোর মতন মেয়ে মানুষকে বাড়িতে ঢুকতে দিলে সংসারে অকল্যাণ হয়। বেরো, দূর হয়ে যা। বড়মা, বড়মা আমায় তাড়িয়ে দেবেন না। বাচ্চাটাকে নিয়ে না খেয়ে মরবো। তাই মর, দূর হ। আমার বাড়ির ছেলেদের গায়ে হাত দেওয়া আমি কি বরদাস্ত করব না। এ মাসের মাইনেটা অন্তত দিয়ে দিন। মাইনে? এরপরে মাইনে চাষ কোন মুখে? দূর হ, বেরিয়ে যা বলছি। হরি, গলা ধাক্কা দিয়ে এটাকে বের করে দে। হে ঠাকুর, লোকে আমাকে অসতী বলে বলুক, কিন্তু প্রত্যেকে বেজমা বলে কেন? তুমি তো সব জানো। তুমি তো জানো যে ও আমার পাপের সন্তান নয়। ও আমার ভালোবাসার সন্তান। মা, প্রতীক, প্রতীক, তুই কোথায় ছিলি বাবা? কোথায় ছিলি সারাদিন? বল না আমাকে, কোথায় ছিলি তুই? আরে আমার উপর রাগ করেছিস না? আমি তোকে ঘুম মেরেছি, তাই না? তোর খুব লেগেছে না রে? না মা, আমার একটুও লাগেনি, একটুও না। মা মারলে কি লাগে? মা, মা, কি রে? লোকে আমাকে বেজম্মা বলে বলুক, কিন্তু তোমায় অসতী বলে কেন? আমার একটুও ভালো লাগে না। মনে হয় ওদের গলা টিপে মেরে ফেলে। না শোনা, তুমি আর কাল থেকে কোথাও কাজে যাবে না। কাজ না করলে
চলবে কি করে? খাবে কি? এই দেখো 10 টাকা 12 আনা কোথায় পেলি? রোজগার করেছি মাল বয়ে। তুই তুই গুলিগাড়ি করেছিস? আরে তুমি লোকের বাড়ি বাসন মাজতে পারো, ঝিগিরি করতে পারো, আর আমি কুলিগিরি করতে পারি না? ভিক্ষে তো করিনি, কাজ করেছি, পয়সা নিয়েছি। শোন বাবা, তুই স্কুলে পড়বি, আমি তোকে পড়াবো। যেমন করে হোক, যত কষ্ট করে হোক, আমি তোকে পড়াবো। না মা, স্কুলে আমি পড়বো না। স্কুলে বাবার নাম জিজ্ঞেস করলে আমি কি বলবো? তার চেয়ে বরং বাড়িতে বই এনেই পড়বো। বলছিলাম কি, প্রতীক এবার বড় হয়ে গেল, পয়সা করেও ভালো রোজগার করছে। তারপর শুনলাম মালিকেরও নাকি সুনজরে আছে। তাই ভাবছিলাম ওর একটা বিয়ে দিয়ে দিই। বাহ, সে তো খুব ভালো কথা। আমার সন্ধানে আছে একটি মেয়ে, দাঁড়া আমি খবর পাঠাচ্ছি। ওরা কায়েস্ত, বাবা ট্যাক্সি চালায়। কিন্তু সুনন্দা, কিন্তু কি রে? আমার মনে হয় একটা জায়গায় একটু আটকাবে। কুমারী মায়ের সন্তান, ভালোবাসার সন্তানকে আমাদের সমাজ মেনে নেয় না। প্রতীকের কি পরিচয় দিবি কন্যাপক্ষকে? জানিস সুনন্দা, আমাদের সমাজের সবচেয়ে বড় দোষ মানুষকে তার বিচার করে বংশ পরিচয় দিয়ে। তুই মেয়ের বাড়িতে খবর পাঠা, আমি যাব। অনিমেষ চ্যাটার্জির ভাগ্নি হয়ে তুই গায়ে পড়ে থাকবি। বিনোদা, বিনোদা, এই দেখো কাকে নিয়ে এসেছি। সেনালিনী, চন্দন, এদিকে আয়, এদিকে আয়। এই দেখ আমার ভাগ্নি সুনন্দা, তোমার মামিমা। তোমার মামিমার বয়স হয়েছে, এখন থেকে সংসারের সব ভার কিন্তু তোমাকেই নিতে হবে। এই তো আমার মেয়ে মৃণালিনী, তোমার দাদা চন্দন। কি মিষ্টি দেখতে তোমাকে। আমি তো ভাবলাম গাঁ থেকে একটা পেতনি নিয়ে আসবে। থাক, এখন আদিক্ষেতা না করে ওকে হাত মুখ ধুয়ে রান্না করে যেতে বলো। বামুন ঠাকুর বসে আছে। এই, কি সবসময় ভূতের মতন সেজে থাকিস? তোর কি আর শাড়ি নেই? রোজ এক শাড়ি পরা। শোন, এনে শাড়িগুলো নে। শিলিগুড়ি থেকে আমার বাবার বন্ধুর ছেলে আসবে, কাঠের ব্যবসা করেন। মহামান্য অতিথি কিছুদিন থাকবেন। উনি যে কদিন থাকবেন তুই এই শাড়িগুলো পরিস। নে ধর, ধর না। কেমন আছেন মেসমশাই? আপনার ভালো শরীর আছি। ভালো? তোমার বাবা কেমন আছে? ভালো সুধা কেমন আছো? ভালো ভালো। মাসিমা, মাসিমা ভালো আছেন? হ্যাঁ বাবা, আমি ভালো আছি। তুমি কেমন আছো? ভালো। কি খুঁজছো? আপনি, মাম্মা বললেন এই ফুলগুলো আপনার ঘরে রেখে দিতে। বাহ, ভারী সুন্দর, রেখে দাও। আরে এই সব জামা কাপড় নিয়ে কি করছো তুমি? মাম্মিমা বললেন কাপড় জামাগুলো নিয়ে কাচতে হবে। না না, সব জামা কাপড় তো কাচার দরকার নেই, ও সবগুলো তো ময়লা হয়নি। তাছাড়া সব নিয়ে গেলে আমি পরবোটা কি? দাদা আমি বেঁচে দিচ্ছি। এই তো, তোমাকে এ বাড়িতে অনেক কাজ করতে হয় না? আমার কাজ করতে খুব ভালো লাগে। তাই বলে সর্বক্ষণ রাত দিন? রাত দিন নয় তো, আমি তো রাতে ঘুমোই। ও না 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 না,
চা হঠাৎ অসময় আমার চা কেন? এমনি। আরে আপনার মুখে তো এখনো রং লেগে আছে। ও হ্যাঁ হ্যাঁ, কি মৃণাল যে একটা বাঁদরে রং লাগিয়ে দিল, কিছুতেই উঠছে না। আপনাকে অনেক কাজ করতে হয় না? হ্যাঁ, তা অবশ্য একটু করতে হয়। বাবার বয়স হচ্ছে তো, আমি একমাত্র ছেলে, সবকিছু আমাকেই সামলাতে হয়। তুমি দাঁড়িয়ে রইলে কেন? বসো। কি হলো? আরে আমি বলছি বসো। আচ্ছা, তুমি নেমন্তন্ন খেতে গেলে না কেন? আমি তো কোথাও যাই না, আর তাছাড়া আমি চলে গেলে আপনার খাবার দাবার ব্যবস্থা করবে কে? বামুন ঠাকুর সব তো গুছিয়ে দিতে পারবে না। ও, তুমি আমার কথা খুব চিন্তা করো না। হ্যাঁ, মৃণাল বলেছিল আপনি আমাদের মহামান্য অতিথি। মহামান্য অতিথি, কিন্তু শুদ্ধ অতিথি, আর কিছু নয়। এ কি, তোমার বিয়ে হলো কবে? বিয়ে? হ্যাঁ, এই মাথায় সিঁদুর। মাথায় সিঁদুর? হ্যাঁ, না সিঁদুর না, আবির। না 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 না, মুছো না, মুছো না, বেশ তো লাগছে, নতুন বউয়ের মতো। আচ্ছা দেখি, তোমায় ঘুমটা দিলে কিরকম লাগে? বাহ, ভারী সুন্দর। এ কি, আলো চলে গেল? হ্যাঁ, কারেন্ট চলে গেছে, আমি মোমবাতি নিয়ে আসি। না না, অনেক সময় তো অন্ধকারই ভালো লাগে। আমার অন্ধকার ভীষণ ভয় করে। আমার সঙ্গেও ভয় করে। আমি কিন্তু তোমাকে ঠকাবো না সুনন্দা। এই কয়েকদিনই আমিও যে তোমাকে ভালোবেসে ফেলেছি সুনন্দা। আমি কাল চলে যাব, কিন্তু খুব শিগগিরই ফিরে আসব। আর ফিরে এসে এবার আবির নয়, সত্যি সত্যি সিঁদুর দিয়ে সমাজ সংসারের সামনে তোমাকে আমার স্ত্রীর সম্মান দেব। রানু, কে? সুনন্দা নাকি? আয় ভেতরে আয়। এ কি? তুই সাদা থান পরে? কুমারী মায়ের সন্তানকে সমাজ মেনে নেবে না, কিন্তু বিধবা মায়ের সন্তানকে সমাজ ঘৃণা করে না। তখন আর তার পিতৃ পরিচয় নিয়ে কোনো কৌতূহল, কোনো সন্দেহ কারোর মনে জাগে না। তাই তাই আজ থেকে আমি বিধবা, সারা জীবনের জন্য বিধবা। কিন্তু তুই তো তাকে মনে মনে ভালোবাসিস। তাছাড়া সুধাংশু মুখার্জি তো এখনো জীবিত। তাহলে হ্যাঁ হ্যাঁ, আমি তাকে আজও ভালোবাসি, সারা জীবন ভালোবাসবো। তার ভালোবাসার স্মৃতিকে বাঁচিয়ে রাখার জন্যই তো প্রত্যেকের জন্ম দিয়েছিলাম। কিন্তু যার জন্য, যার আশায় এতদিন পথ চেয়ে বসেছিলাম, ভেবেছিলাম সে আসবে, আমার অসতের কলঙ্ক মুছে দিয়ে আমার স্মৃতিতে সিঁদুর পরিয়ে দেবে, যার জন্য
এত বছর ধরে আমার প্রতীক বেজন্ম নাম নেই কুকুরের মতো জীবন কাটাচ্ছে। তুই বল কি লাভ হলো তাতে? সে তো এলো না, তাই তাই ভালোবাসা বেঁচে থাক মনে। কিন্তু মানুষটা মানুষটা আজ থেকে আমার কাছে মৃত। সুনন্দা, সুনন্দা শোন। জানি না আমার এই বিচারের মূল্য সমাজ দেবে কিনা, কিন্তু আমি তো মা, মায়ের কর্তব্য তো সবার আগে। কারো স্ত্রী হবার স্বপ্ন দেখতে দেখতে আমি তোমার মাতৃত্বকে ভুলতে পারি না। নিজের স্বার্থের জন্য আমার প্রতীকের জীবন, তার ভবিষ্যৎ, তার আশা আকাঙ্ক্ষাকে শেষ করে দিতে পারি না। সুনন্দা, তুই ঠিক করেছিস সুনন্দা, ঠিক করেছিস। চল, আর কাঁদিস না, এবার যাওয়া যাক। ওদের খবর পাঠিয়েছি 5টার মধ্যেই যেতে হবে। চল। আমার মেয়ে নমিতা, প্রণাম কর। দাঁড়াও, প্রণাম করবে না। রানুদি কাল যে ছেলেটির খবর পাঠিয়েছিলেন, ইনি তার মা। শাক দিয়ে মাছ ঢাকা যায় না। ঘন্টা সরাও। তুমি সুনন্দা না? অনিমেষ চাটুর্যের বাড়ি আশ্রিতা ছিলে, ওনার এক দুঃসম্পর্কের আত্মীয়া। তা তুমি বিয়ে করলে কবে যে বিধবা সেজেছ? জানো সবিতা, কুমারী অবস্থায় পেটে বাচ্চা এসেছিল বলে অনিমেষ বাবুকে বাড়ি থেকে বার করে দেয়। আমি তখন অনিমেষ বাবুর বাড়িতে গাড়ি চালাই। সে কি কেচ্ছা! আজ বিধবা সেজে তোমার সেই বেজম্মা বাচ্চার সঙ্গে আমার মেয়ের বিয়ে দিতে এসেছো বুঝি? লজ্জা করে না? লজ্জা করে না তোমার? কার না কার পাপের জারদ সন্তানের সঙ্গে তুমি চিন্তামণি করো। আমার এই ফুলের মতো সুন্দর মেয়েটার স্মৃতিতে তোমার ওই বেজম্মার অপবিত্র হাতে সিঁদুর পরাতে চেয়েছিলে তুমি। একটা নষ্টা অসতী মেয়ে মানুষ তো আমার ওই মেয়ের শাশুড়ি। সকাল সন্ধ্যে তোমাকে প্রণাম করতো। ছি ছি ছি, কি ঘেন্না! প্রতীক বেজম্মা, তুমি তুমি তাহলে? হ্যাঁ, আমি আমার এই অপবিত্র হাত দিয়ে আপনার ফুলের মতো পবিত্র মেয়ের মাথায় সিঁদুর পরাতে চেয়েছিলাম। প্রতীক, চুপ কর, চুপ কর। দাও মা, আমাকে বলতে দাও। আমি জানি না কিসের দুঃখে, কার উপর অভিমান করে তুমি সেই মানুষের নাম একবার উচ্চারণ করছো না, অথচ নিজে সারা জীবন অসতের বদনাম করছ। আজ বিধবা সাজ পরেও সমাজের মুখ তুমি বন্ধ করতে পারলে না। আমার মাঝে মাঝে ইচ্ছে করে আমার মাকে যারা অসতী বলে, আমার এই 2 হাত দিয়ে তাদের গলা টিপে আমি শেষ করে দিই। আপনার মতো মানুষদের মুখ আমি ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দিই। আমি ধ্বংসের প্রতীক হই, আমি সর্বনাশের প্রতীক হই। প্রতীক, কিন্তু আমি পারি না, আমি কিছু পারি না। আমার এক মায়ের মুখ চেয়ে আমাকে চুপ করে থাকতে হয়। হয়তো সারা জীবন এক অভাগী মায়ের কান্না, দুঃখ, যন্ত্রণার প্রতীক হয়ে আমাকে বাঁচতে হবে। চলো মা, চলো, এসো রান্নাসি। না না প্রতীক, না, তুই বেজম্মা নস, তুই বেজম্মা নস। মা, মা কি হয়েছে? মা কি হয়েছে? তুমি কোনো ভয় স্বপ্ন দেখেছো বুঝি? প্রতীক, সবাই তোকে নোংরা কথা বলে, তাই না? তুই নিজেকে খুব ছোট ভাবিস না? সবাই তোর মাকে ঘেন্না করে, তুই কেন তোর মাকে ঘেন্না করিস না? কেন করিস না? মা এই পৃথিবীতে আর সবকিছু মিথ্যে হতে পারে, সব পরিচয়, সব পরিচিতি, কিন্তু মা তো মিথ্যে হতে পারে না। মাকে কি ঘেন্না করা যায়? আমি জানি মা, আমি জানি আমি তোমার পাপের সন্তান নই,
তুমি কোনো পাপ করতে পারো না মা, কিন্তু কিন্তু আমিও জানি অন্য কারো পাপের প্রায়শ্চিত্ত তুমি করে চলেছ। অনেক কলঙ্ক, অনেক কাদার ছিটে গায়ে মেখে তুমি আমাকে জন্ম দিয়েছো, মানুষ করেছো মা। আমার ভবিষ্যতের কথা ভেবে আজ বিধবা সেজেও তুমি অপমানিত হলে, আর সারা জীবন ধরে এই সব কিছুর জন্য আমাকে মূল্য দিতে হবে। কিন্তু কেন, কিসের জন্য? কেন আমি সারা জীবন সমাজের চোখে বেজম্মা হয়ে থাকবো? কেন আমি জানতে পারবো না কে আমার বাবা? কেন আমি জানতে পারবো না কি আমার পিতৃ পরিচয়, কি তার নাম, কোথায় সে থাকে? এই সেই সুধাংশু মুখার্জি। সে বলে গেছিল শীঘ্রই ফিরবে, কিন্তু আর আসেনি। 6 মাস পরে সেই মেয়েটির মামা মামি মেয়েটিকে ঘর থেকে কলঙ্কিনী বলে তাড়িয়ে দেয়, কারণ তখন সে গর্ভবতী। ভয়ে লজ্জায় সে সুধাংশু মুখার্জির নাম কখনোই কাউকে বলেনি। মেয়েটি আত্মহত্যা করতে গিয়েছিল, কিন্তু পারেনি। সে তার ভালোবাসার স্মৃতিকে মেরে ফেলতে পারেনি। তারপর এই রানু তাকে তুলে নিয়ে আসে এই বস্তিতে। সেই অসতী অভাগিনী মেয়েটির সন্তান তুই। তোর মায়ের অনেক চোখের জলের, অনেক দুঃখ কষ্টের প্রতীক তুই প্রতীক। মা, তুমি কেন সারা জীবন এই দুঃখ কষ্ট যন্ত্রণা মুখ বুঝে সহ্য করলে মা? কেন গিয়ে দাঁড়াওনি সুধাংশু মুখার্জির সামনে তোমার দাবি নিয়ে? কেন তার এই প্রতারণার জন্য কৈফিয়ত চাওনি তার কাছ থেকে? ভেবেছিলাম যাব, দাঁড়াবো তার সামনে, কিন্তু যখন জানতে পারলাম সে বিয়ে করেছে, বউ ছেড়ে নিয়ে সুখে সংসার করছে, তখন আর যেতে ইচ্ছে করেনি। মা, আমাকে তার ঠিকানা দাও, আমি যাবো তার কাছে। আমি সুধাংশু মুখার্জিকে ধরে আনবো তোমার সামনে। আমি তাকে বাধ্য করবো তোমার সিদ্ধে সিঁদুর পড়তে। না, কখনো না। জোর করে হয়তো কারো কাছ থেকে শাঁখা সিঁদুর পরা যায়, কিন্তু তার সত্যিকারের মূল্য কি পাওয়া যায়? আমি চাই না এমন শাঁখা সিঁদুর। শুধু তুই জানলি যে তুই আমার পাপের সন্তান নোস, সেইটুকুই আমার শান্তি। তুই আমায় কথা দে, কোনোদিন এ কথা মনে আনবি না। বল, আমায় কথা দে। মা, তুমি নন্দা, ঘুমিয়ে পড়েছিস নাকি? না, আয় ভেতরে আয়। খিচুড়ি করেছি, ভাবলাম তোদের একটু দিয়ে যাই, নে খেয়ে নে। খিচুড়ি? হ্যাঁ। দারুণ ব্যাপার, দাদু আমাকে দাও। দেখো না মা এখনো রান্নাই করেনি, আমার যে খিদে পেয়েছে। যা। মা, আমি খাচ্ছি, মা তুমি এসো। পূজনীয়া মা, আমি যে কাজে মাদ্রাজ এসেছি তা অনেকটা এগিয়ে গেছে। মনে হয় খুব শিগগিরই তোমার কাছে ফিরতে পারবো। তোমার শরীর কেমন আছে? আমার জন্য চিন্তা করো না, তোমার আশীর্বাদ আমার সঙ্গে আছে, আমার কোনো ক্ষতি হবে না। আমার ঠিকানাটা জানাতে পারলাম না, কারণ আমি তো এক জায়গায় থাকি না, এখানে ওখানে ঘুরে বেড়াই। তুমি আমার প্রণাম নিও, এটি তোমার প্রতীক। ঠাকুর, আমার প্রত্যেককে দেখো, ও যেন ভালো থাকে ঠাকুর। রানু, এ সুনন্দা, আয়। পিয়নটা আজও চলে গেল, প্রত্যেকের কোনো চিঠি আসেনি। সে পৌঁছে একটা চিঠি দিয়েছিল, ব্যাস। কাজে কর্মে ব্যস্ত আছে হয়তো। অত চিন্তা করছিস কেন? ওর আসবারও তো সময় হয়ে এলো। হ্যাঁ, 25 দিন হয়ে গেল, বলেছিল তাড়াতাড়ি ফিরবে। তুই বস, আমি হাঁড়িতে একটু জল দিয়ে আসি, ভাতটা ধরে যাবে। তোমাদের প্রতীক। পূজনীয়া রানু মাসি, আমার কাজ অনেকখানি এগিয়েছে। আস্তে আস্তে সর্বশান্ত করছি সুধাংশু মুখার্জিকে।
ওকে রাস্তার ভিকিরি করবো আমি। ওর মুখোশ আমি খুলে দিয়েছি। আর কটা দিন মাকে একটু বুঝিয়ে সুঝিয়ে রাখো, আমি এলাম বলে। প্রণাম নিও, এটি তোমাদের প্রতি। না না, এ হয় না। প্রতীক, কে তুই কি করলি? বড় মা, একটু আগে প্রতীক বাবুকে এদিকে আসতে দেখেছিলাম। আপনি কি জানেন উনি এখন কোথায় আছেন? কেন, কি দরকার? এই ভদ্রমহিলা সকাল থেকে খুঁজছেন। ইনি প্রতীক বাবুর মা। ঠিক আছে, তুমি যাও। প্রতীক একটু আগেই চলে গেছে। কোথায় গেছে? বোধহয় শিবনারায়ণ বাবু ওখানে গেছে। শুনুন, আপনার সঙ্গে একটু দরকার ছিল। আচ্ছা, আপনি কি জানেন কেন প্রতীক আমার সোনার সংসারটাকে এভাবে ভেঙে চুরমার করে দিচ্ছে? কেন আমার স্বামীকে সর্বশান্ত করে দিচ্ছে? কেন তাকে আঘাতে আঘাতে ক্ষত বিক্ষত করে দিচ্ছে? আপনি তো তার মা, আপনি নিশ্চয়ই জানেন। বলুন না, বলুন কেন প্রতীক এরকম করছে? আমি জানি না বোন, জানি না। আপনি জানেন আমার স্বামী আজ অসুস্থ, আপনার ওই প্রতীকের জন্যে। ডাক্তার বলেছে আমার সামান্য আঘাত পেলে সে সহ্য করতে পারবে না। আপনি তো স্বামী হারা, বিধবা। স্বামী মেয়েদের কাছে কতখানি তা তো আপনি জানেন। স্বামী ছাড়া মেয়েদের আর কিছু নেই। বলুন 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 না। আমার পা ছাড়ুন, পা ছাড়ুন লক্ষ্মীটি। আমার পা ধরে আমাকে অপরাধী করবে না বোন। বোন বলে যখন ডেকেছ, তখন দিদির পা ধরতে বাধা কিসে? দিদি নিশ্চয়ই চায় বোনের মঙ্গল হোক। বোনের শীতের সিঁদুর মুছে যা, তা নিশ্চয়ই দিদি চায় না। এ কি বলছেন বোন? আমি কি এতই নিষ্ঠুর, এতই পাপিষ্ঠা যে? জানো দিদি, জানো আমার মধ্যে না তোমার প্রতীক তোমায় দেখতে পায়। ওর কাছে শুনেছি তুমিও নাকি কৃষ্ণের ভক্ত। কি অদ্ভুত যোগাযোগ দেখো। একটু আগেই আমি ঠাকুরের কাছে মাথা ফুটে মরছিলাম, প্রতীক যেন আমার এই সংসারটা ছাড়খাড় করে না দেয়। আর ঠিক সেই সময় তুমি এলে। ঠাকুরই তোমাকে পাঠিয়েছে। দিদি, দিদি তোমার ঠাকুরের সামনে দাঁড়িয়ে তুমি আজই কথা দাও, তুমি এখনই প্রতীককে এখান থেকে নিয়ে চলে যাবে। বলো, কথা দাও দিদি। আমি তোমার ঠাকুরের সামনে দাঁড়িয়ে কথা দিচ্ছি, আমি প্রতীককে নিয়ে এক্ষুনি চলে যাব। ও আর তোমার কোনো ক্ষতি অমঙ্গল কিচ্ছু করবে না। আমি এখনই ওকে নিয়ে চলে যাব, আমি এখনই ওকে নিয়ে চলে যাব। দিদি, দিদি তুমি যে আজ আমাকে কি শান্তি দিলে, তা তোমায় আমি বলে বোঝাতে পারবো না। তোমার মুখটা কি একবার দেখবো না? তোমার মুখটা প্রাণ ভরে দেখাও, যাতে তোমাকে আমি সারা জীবন মনে রাখতে পারি। ফেরাও না দিদি মুখ। না না না, আমার মুখটা তুমি দেখো না, ভয় পাবে, আঁতকে উঠবে। যখন বয়স কম ছিল তখন মুখটা আগুনে পুড়িয়ে ফেলেছিলাম, তাই আর এই মুখ, এই কদাকার বিভৎস পোড়া মুখটা কাউকে দেখাই না। একটু ভেতরে যাবে না? মিষ্টি মুখ করবে না? আজ থাক, তোমার স্বামী শীঘ্রই সুস্থ হয়ে উঠবেন, উনি দীর্ঘায়ু হবেন। আমিও তোমার স্বামীর জন্য ভগবানের কাছে প্রার্থনা করব। আমাদের দুজনের আরাধ্য দেবতা তো এক, শুধু ভাগ্য আলাদা। একটা কথা বিশ্বাস করে জানো, একটা মানুষের জন্য আমাদের দুজনের প্রার্থনা, দুজনের চোখের জল মিথ্যে হতে পারে না।
ঠাকুর নিশ্চয়ই তোমার স্মৃতি সিঁদুর অক্ষয় রাখবেন। তুমি সুখে থাকো, আমি আসি। ভগবান তোমার মঙ্গল করুক দিদি, ভগবান তোমার মঙ্গল করুক। প্রতীক, মা, তুমি এখানে? তুমি? তুই আমাকে মিথ্যে কথা বলে এখানে এসে এইসব, তোকে এক্ষুনি আমার সঙ্গে কলকাতা ফিরে যেতে হবে। আপনি আপনি প্রতীকদার মা? তার মানে তো আমারও মা। মা, আপনি আমাদের বিয়েতে থাকবেন না? শুনলে না প্রতীক কি বললো? আমরা থাকলে তোমাদের অমঙ্গল হবে। না মা, এ কথা বলবেন না। ছেলের বিয়েতে মা থাকলে কখনো অকল্যাণ হয়? বিয়েটা হয়ে যাক, একটু পরে যাবেন। না, আমি একজনকে ঠাকুরের সামনে কথা দিয়েছি যে আমার ঠাকুর তোমাদের মঙ্গল করুন। তোমার প্রতীকদা আবার তোমাদের কাছে ফিরে আসবেন। মন খারাপ করো না। চল প্রতীক। কিন্তু মা, যদি কোনো অশান্তি হয় কে সামলাবে? একটু দাঁড়িয়ে গেলে হতো না? কোনো কিন্তু নয়। তুই কি চাস ঠাকুরের সামনে যে প্রতিজ্ঞা আমি করেছি সেটা মিথ্যে হয়ে যাক? হ্যাঁ প্রদীপবাবু, যাও। মনে হচ্ছে তোমার মা সারা জীবন অনেক কেঁদেছেন, আর কাঁদেন। যাও, কোনো চিন্তা নেই, আমি আছি। তুমি প্রতীকের মা? আমাকে বলবো না, বিশ্বাস করো, আমি এখানে আসতে চাইনি। তোমার সুখের সংসার আমি ভাঙতে চাইনি, কিন্তু আমাদের প্রতীক তার মায়ের মাথার কলঙ্কের দাগ মুছে ফেলতে তোমার হাতে আমার শীতে সিঁদুর পরানোর জন্য এখানে এসেছিল। কিন্তু আমি জানতাম না এখানে এসে যখন দেখলাম মীরান আমার বোন, তোমার স্ত্রী, তখন আমি প্রতীককে নিয়ে চলে যাচ্ছিলাম। সুনন্দা, তুমি আমাকে ক্ষমা করো, আমার প্রতীক, তোমার ভালোবাসার স্মৃতিকে বাঁচিয়ে রাখতে আমি মরতে পারিনি। সুনন্দা, হ্যাঁ রে পোড়ার মুখী, তাই সকালে ওভাবে মন্দিরে মুখ লুকিয়েছিলি কেন? একবার বলতে পারলি না? মৃণালিনী, আমি দোষী আদরে নন্দা, বল কেন বলতে পারলি না? আমরা কি স্মৃতির সিঁদুর দুজনে ভাগ করে নিতে পারতাম না? কেন তুই সারাটা জীবন এইভাবে নষ্ট করলি? কেন তুই নিজেকে এভাবে লুকিয়ে রাখলি? বল, আমাকে অন্তত বল। শোনো, তুমি তোমার ছোট ছেলের বিয়েটাকে মেনে নিও। নেব, নিশ্চয়ই নেব। মৃণালিনী, আমাকে একটু সিঁদুর দিতে পারো? যে মর্যাদা আমি ওকে দিতে পারিনি, সেই মর্যাদা আজ আমি ওকে দিতে চাই। নিশ্চয়ই নাও। ওকে আমি স্ত্রী বলে স্বীকার করতে চাই। মা,